আপনাকে স্বাগত জানাচ্ছি সামন্ত অনুষ্ঠানে। স্বাগতম। হেড ইনজুরি বা মাথায় আঘাত সাধারণত কোন কোন কারণে হেড ইনজুরি হয়ে থাকে? হেড ইনজুরির অন্যতম প্রধান কারণ হলো যে আমাদের দেশে সাধারণত রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ। এছাড়াও সাধারণত স্পোর্টিং ইনজুরি, স্পোর্টসের সময় যেটা ইনজুরি হয়, ডোমেস্টিক ইনজুরি অথবা ফল ফ্রম হাইট, উপর থেকে কিছু পড়ে যাওয়া বা গাছ ভেঙে যাওয়া বা ছাদের উপর থেকে কিছু পড়ে যাওয়া বা ছাদ ভেঙে পড়া, এই ধরনের সমস্যা থেকে হতে পারে। অথবা ইনজুরি যেমন মেইনলি অ্যাসল্ট, মারামারি থেকে হতে পারে। গানশট ইনজুরি ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ। এই ধরনের কারণের জন্য হেড ইনজুরিগুলি হয়। সাধারণত আপনাদের কাছে যখন এই ধরনের পেশেন্ট আসে বা হেড ইনজুরি নিয়ে আসছে, কোন সমস্যা বা মাথার ঠিক কোন জায়গাটা সমস্যাটা বেশি আসে বা কোথায় ইনজুরিটা বেশি আঘাতপ্রাপ্ত হয় বেশি, এবং আপনারা সেটি ম্যানেজ করেন কিভাবে? হ্যাঁ, হেড ইনজুরি প্রথমে মাথায় আঘাতের প্রধানতম জায়গা হলো সাধারণত মাথার যে কোনো জায়গায় আঘাত লাগতে পারে, তবে সাধারণত দেখা যায় যে ফ্রন্টাল রিজন, সামনের দিকে এবং সাইড, সাধারণত আঘাত পেলে মানুষ সামনে প্রথমে ফ্রন্টাল রিজনে হয় অথবা টেম্পোরাল রিজনে সবচেয়ে কমন হয়। তবে অন্যান্য রিজন হতে পারে, প্যারাইটাল বা অক্সিপিটাল রিজনও হতে পারে, তবে সাধারণত ফ্রন্টাল এবং টেম্পোরাল রিজনটা মোস্ট কমনলি এফেক্টেড হয়। একটু জানতে চাইবো, যখন মাথায় আঘাতপ্রাপ্ত হয়, আপনি যেটি বলছিলেন যে হয়তো পড়ে গেল বা ছাদ থেকে পড়ে গেল, তাৎক্ষণিকভাবে আসলে করণীয় কি সেটি একটু জানতে চাচ্ছিলাম। প্রাথমিক অবস্থায় ইনজুরি হওয়ার পরপরই পেশেন্টটাকে, যে ইনজুরি আঘাতপ্রাপ্ত হলো, তাকে একটা সমান জায়গার মধ্যে শোয়ে দেওয়া উচিত প্রথমে। তারপরে তার রেসপিরেশন, মানে তার শ্বাস প্রশ্বাস, তারপরে তার মাথার পজিশন, ঘাড়ের পজিশন, এই পজিশনগুলি ঠিক রাখতে হয়। সাধারণত ল্যাটারাল পজিশন, মানে কাত করে রাখলে সাধারণত দেখা যায় যে যদি হেড ইনজুরি পরে অজ্ঞান হয়ে যায় বা বমি যদি করে, তাহলে যদি কাত করে থাকে তাহলে বমিটা বের হয়ে যেতে পারে। এই জন্য প্রাথমিক অবস্থায় যদি আমরা শ্বাসনালীকে ক্লিয়ার করতে পারি, তাহলে দেখা যায় যে প্রাথমিক ধাক্কাটা সামাল দেওয়া সম্ভব হয়। তার পরবর্তী পর্যায়ে হাসপাতালে ট্রান্সপোর্টেশন যদি লাগে, তাহলে হাসপাতালে নিয়ে গেলে, যে হাসপাতাল নিকটস্থ হাসপাতালে গেলে চিকিৎসক দেখে তাকে হেড ইনজুরি অ্যাসেস করতে পারে যে কী ধরনের ইনজুরিটা হলো, এবং অ্যাকর্ডিংলি তাকে সেই ট্রিটমেন্ট দিতে পারে। অথবা সেখানে যদি সম্ভব না হয় প্রাথমিক চিকিৎসার পরে, তাহলে যে উপযুক্ত হাসপাতাল যেখানে আছে, যেখানে আমরা বলি টার্সিয়ারি কেয়ার হাসপাতাল, সেখানে রেফার করলে, সেখানে নিউরো সার্জারি ডিপার্টমেন্ট থাকলে বা যেখানে আছে সেখানে রেফার করলে তখন চিকিৎসাগুলি ভালো হয়। আচ্ছা, কি ধরনের অ্যাসেস আপনি বলছেন যে অ্যাসেস করে, কিভাবে সেটি কিভাবে আপনারা বের করেন যে কি ধরনের? আমরা সাধারণত হেড ইনজুরি পরে আমরা পেশেন্টকে আমরা দেখি যে তার অজ্ঞানের অবস্থা, এটাকে বলে গ্লাসগো কমা স্কেল। আমরা প্রথমে তাকে অজ্ঞানের মাত্রাটা নির্ধারণ করার চেষ্টা করি। যদি অজ্ঞান থাকে তাহলে অজ্ঞানের মাত্রা থাকে, এটা সাধারণত আমরা বলি যে গ্লাসগো কমা স্কেল একটা স্কেলিং সিস্টেম, যেখানে অজ্ঞানের মাত্রা সাধারণত 3 থেকে 15 পর্যন্ত হয়। 15 হলে স্বাভাবিক, আমরা যে জীবন যারা আছি তাদের 15 হয়, কিন্তু যারা খারাপের দিকে চলে যায় তারা আস্তে আস্তে স্কেল কমতে থাকে, 15 থেকে 14, 13, 12 এরকম। 3 হলে সবচেয়ে খারাপ গ্রেড। তো এই জন্য এই গ্রেডিং করে আমরা অ্যাসেস করতে চাই যে কিভাবে কি তার রোগীর অবস্থাটা কীরকম, তার কি অতিমাত্রায় মানে মাইল্ড ইনজুরি নাকি মডারেট ইনজুরি না সিভিয়ার ইনজুরি। অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি আমরা তার ট্রিটমেন্ট দিয়ে থাকি। আচ্ছা, তো কি ধরনের আপনাদের ম্যানেজমেন্ট কি থাকে, এবং আপনি বলছিলেন যে অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি, তো সেটি নিরূপণ করার পরে আপনাদের চিকিৎসাটা কিভাবে নির্ধারণ করেন? হ্যাঁ, নিরূপণ এবং চিকিৎসা একই সঙ্গে চলতে থাকে, কারণ হেড ইনজুরি পেশেন্ট সাধারণত অ্যাক্সিডেন্ট নিয়ে যখন আসে তখন তো বেশ খারাপ অবস্থায় আসে অনেকেই। তখন আমরা ওই সাইড বাই সাইড পেশেন্টকে এক্সামিন করি এবং অ্যাট দ্য সেম টাইম তার ট্রিটমেন্টও করতে হয়। ট্রিটমেন্ট শুরুতেই প্রথমে আমরা যদি দেখি যে পেশেন্ট অজ্ঞান আছে, তাহলে আমরা একটা আইভি ফ্লুইড মানে স্যালাইন স্টার্ট করি, এবং তাকে তার অজ্ঞানের মাত্রা নির্ণয় করার পরে তার রেসপিরেটরি প্যাটার্নটা দেখি। যদি কোনো শ্বাসকষ্ট হয়, শ্বাসকষ্টর কারণ যদি উদ্ভাবন করা যায় তাহলে সেটা নিরূপণ করার চেষ্টা করি। প্লাস অ্যাসেসমেন্ট করে আমরা সাধারণত ফ্লুইড স্টার্ট করার পরে আমরা অ্যাজ এ হোল পেশেন্টটাকে এক্সামিন করি। কারণ একটা হেড ইনজুরি পেশেন্ট যখন আসে বা অ্যাক্সিডেন্টের পেশেন্ট যখন আসে, তখন শুধু যে মাথায় আঘাতপ্রাপ্ত হয় তা কিন্তু না, তার শরীরে অন্য অন্য জায়গায় আঘাত পেতে পারে, যেমন ঘাড়ে ইনজুরি হতে পারে, লিম্বস ইনজুরি হতে পারে, অ্যাবডোমিনাল ইনজুরি, থোরাসিক ইনজুরি হতে পারে। এই সমস্ত জায়গায় আমরা এক্স্যাক্টলি আমরা দেখে নিরূপণ করার চেষ্টা করি যে কোন কোন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছে, এবং সেই অনুযায়ী আমরা অ্যাকর্ডিং টু দ্য সাইট আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি। একজন হেড ইনজুরির পেশেন্ট যখন আপনাদের কাছে আসলো, তো চিকিৎসার কোন পর্যায়ে আপনারা সার্জারির ডিসিশন নেন, এবং মেডিকেশনের সাথে সাথে সার্জারিটা আসলে কখন জরুরি হয়ে যায়? হ্যাঁ, এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে আমরা পেশেন্টের যখন ট্রিটমেন্ট করতে থাকি অ্যাট দ্য সেম টাইম আমরা অ্যাসেস করতে থাকি যে কোন পেশেন্টগুলি
অপারেশনের পর্যায়ে লাগতে পারে। যেমন আমি যে বলতে চাচ্ছিলাম যে পেশেন্ট যদি দেখি যে আমরা পেশেন্টের একটা দিক নড়াচড়া করতেছে না, বা একদিকে প্যারালাইজড হয়ে গেছে, অথবা চোখের মনিটা বড় হয়ে গেছে, অথবা আঘাত এত বেশি যে তার র্যাপিডলি এটা ডিটোরিয়েট করতেছে, এই সমস্ত ক্ষেত্রে সাধারণত আমরা ইনভেস্টিগেশন করি। ইনভেস্টিগেশন করে আমরা সাধারণত সিটি স্ক্যান, তখন প্রাইমারি ইনভেস্টিগেশন, সিটি স্ক্যান যদি দেখা যায় যে তার মাথায় একদিকে রক্তক্ষরণ হয়েছে, অথবা হাড্ডি ভেঙে গেছে, অথবা রক্তক্ষরণের পরিমাণ অনেক বেশি, তখন আমরা অপারেশন ডিসিশন নিই। ট্রিটমেন্টের সাথে সাথে মেডিকেল ট্রিটমেন্টের সঙ্গে সঙ্গে অপারেশনের প্রিপারেশন নিয়ে আমরা অপারেশন করি পেশেন্ট। ঝুঁকিপূর্ণ কি তখন কি ঝুঁকিপূর্ণ তালিকায় পড়ে যায় আপনার সেই পেশেন্টই? হ্যাঁ, যখন অপারেশন পর্যায়ে যখন প্রয়োজন হয় তখন সাধারণত ঝুঁকি একটু বেড়ে যায়, কারণ যে পেশেন্টগুলো অপারেশন লাগতেছে না তাদের একরকম ঝুঁকি থাকে, আর যে পেশেন্টের অপারেশন লাগতেছে সেই পেশেন্টের ঝুঁকি একটু বেড়ে যায়। তবে সাধারণত দেখা যায় যে হেড ইঞ্জুরির পরে অত ঘাবড়ানোর কিছু নয়, বেশিরভাগ ক্ষেত্রেই যে ইঞ্জুরিগুলি হয় সেগুলি কিন্তু অপারেশন করলে ভালো হয় এবং তাদের নর্মাল লাইফে ফিরে আসার সম্ভাবনা থাকে। তার মানে যে ব্রেইনের কোনো ইনজুরির কারণে যখন প্যারালাইসিস হয়ে যায় বা কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে কি সেই প্যারালাইসিসটা কি আবার আগের অবস্থায় চলে আসে? হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আঘাতের জনিত কারণে যে প্যারালাইসিসটা হয়, সেটা যদি আমরা সেই আঘাত যদি অপারেশন করে আমরা রিমুভ করতে পারি, তাহলে পরবর্তী পর্যায়ে কিছু ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশন করে আর সাধারণত অলমোস্ট নর্মাল লাইফে ফিরে আসতে পারে কেউ। সেক্ষেত্রে আমি একটু জানতে চাচ্ছিলাম যে এই ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশনের ভূমিকা কতখানি এবং সেটি কতদিন ধরে, কোন পর্যায়ে আপনারা দেওয়ার পরামর্শ দেন? হ্যাঁ, ধরেন যে একটা পেশেন্ট আঘাতপ্রাপ্ত হলো এবং তার ব্রেনের একটা পার্ট ইনজুরি হলো, ইনজুরি হওয়ার পরে ব্রেন তো ড্যামেজ হলো, ড্যামেজ হওয়ার জন্য ওই আমরা অপারেশন করে হয়তো রিমুভ করলাম সেই পার্টটা, এবং যে রক্তক্ষরণ হলো বা হাড্ডি যে কোনাটা ঢুকলো সেটা আমরা বের করলাম, তার পরিবর্তে ব্রেনে যে ক্ষত তৈরি হলো সেটা সাধারণত দেখা যায় যে আস্তে আস্তে ফিজিওথেরাপিগুলো ইমপ্রুভ করে। তবে এটা মাত্রা নির্ভর করে কতটুকু ড্যামেজ হয়েছে। যদি অল্প ড্যামেজ হয় তাহলে সাধারণত দেখা যায় যে সপ্তাহখানিক বা 15 দিন বা 20 দিন বা মাসখানিকের মতো ফিজিওথেরাপি করলে অলমোস্ট রিকভারি করে যায়। আর যার ক্ষত অনেক বেশি, তার হয়তো একটু সময় বেশি লাগে, সে হয়তো একদম 100% রিকভারি হয় না, তবে অলমোস্ট চলাফেরা করতে মতন অবস্থায় চলে আসতে পারে। আচ্ছা, পরামর্শ কি থাকবে আপনাদের যাতে করে রোগীরা এই ঝুঁকির হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে? সেক্ষেত্রে পরামর্শ কি থাকবে আপনাদের? সবচেয়ে বড় পরামর্শ হলো যে হেড ইনজুরি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। প্রিভেনশনের অনেকগুলি মাত্রা আছে, যেমন আমরা মোটরসাইকেল চালাই, যারা মোটরসাইকেল চালান তাদের হেলমেট ইউজ করতে হবে, এবং যারা গাড়ি চালান তাদের গাড়িতে সিট বেল্ট ব্যবহার করতে হবে, এবং ড্রাইভিং যে নিয়ম কানুনগুলি সেগুলি মানতে হবে, এবং লিমিটেশনগুলি বুঝতে হবে, এবং হেড ইনজুরি হলে সঙ্গে সঙ্গে এটা নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করতে হবে যাতে পরবর্তী ইনজুরি যাতে প্রিভেন্ট করা যায়। এই সমস্ত কিছু প্রিকশন নিলে, এবং ট্রাফিক আইন, বিশেষ করে বেশি ইম্পর্টেন্ট হলো ট্রাফিক আইনের দিকে যদি আমরা শ্রদ্ধাশীল হই তাহলে দেখা যায় যে অনেক ক্ষেত্রে হেড ইনজুরি প্রিভেন্ট করা সম্ভব। আর মারামারি যেটা হচ্ছে সেটা তো আমাদের সোশ্যাল একটা প্রবলেম, সেটা মারামারি যাতে কম হয় বা যে ঝুঁকিপূর্ণ জায়গায় এটা অ্যাভয়েড করা, নিজেদের সহিংসতা বা এই মনোভাবটা আর কি পরিহার করতে হবে। একটু জানতে চাইবো শিশুদের ক্ষেত্রে, আমরা দেখি যে অনেক সময় শিশুরা খেলতে গিয়ে বা উপর থেকে হয়তো কোনো জায়গা থেকে পড়ে গেল, তো তখন কোন কোন লক্ষণগুলো আসলে দেখলে বাবা মায়েরা তাৎক্ষণিকভাবে ডাক্তারের কাছে বা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া উচিত বলে আপনি মনে করেন? হ্যাঁ, এটি অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ শিশুরা অনেক সময় খেলতে যেয়ে বা বিভিন্ন সময় আঘাতপ্রাপ্ত হয়। তবে যদি দেখা যায় যে শিশু আঘাতপ্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে যদি অজ্ঞান না হয়ে যায়, জ্ঞান যদি থাকে এবং সে যদি বমি না করে, ঘণ্টাখানিকের মধ্যে যদি বমি না করে, তাহলে অত ভয় পাওয়ার মতো তেমন কিছু না। তবে যদি দেখা যায় যে আঘাতপ্রাপ্ত হওয়ার পরে ঘণ্টাখানিকের মধ্যে তার আবার বমি শুরু হলো অথবা অজ্ঞান হয়ে গেল বা খিঁচুনি হলো, এরকম যদি সমস্যা দেখা যায় তবে সাধারণত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। তখন বাসায় বসে না থেকে ডাক্তারের কাছাকাছি যে কোনো ভালো একজন ডাক্তারের কাছে অথবা হাসপাতালে গেলে সাধারণত দেখা যায় যে এই সমস্ত চিকিৎসা করলে বাচ্চাগুলি ভালো হয়ে যায়। স্যার, অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানাও আপনার কাছ থেকে। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম হেড ইনজুরি বা মাথায় আঘাতপ্রাপ্ত হলে কি করণীয় বা প্রতিরোধের কি কি উপায় রয়েছে সেই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ শুনলাম আমাদের আজকের অতিথির কাছ থেকে। আশা করছি সেগুলো আপনাদের উপকারে আসবে।